কান্না করতে করতে বাপের বাড়ি প্রবেশ করলো আখি। দৌড়ে কাছে এসে আখির বড় ভাবি মুক্তা আখির কাছে জানতে চাইলো, কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? আখি কোনো কথা না বলে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আহা, কি হয়েছে তোমার, এভাবে কান্না কেন করছো? ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে আখি বলল, ভাবি এই জীবন আমি আর রাখবো না, আমি মরে যাব। আখির মুখে এমন কথা শুনে মুক্তা চমকে উঠে বলল, তুমি এসব কি বলছো? তুমি মরে যাবে কেন? এই কষ্টে ভরা জীবন আমি রাখতে চাই না, আমি মরে গিয়ে এই দুঃখ ভরা জীবনের সমাপ্তি ঘটাতে চাই। আমার হিসেব মিলছে না, তুমি আর সুজন তো সুখী দম্পতি, হঠাৎ তোমাদের মাঝে কি হলো? ভাবি কি হলো তা আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি যে মরবো এটুকু শুধু তোমাকে জানিয়ে রাখলাম বলেই তার মায়ের রুমের দিকে চলে গেল। আখির পিছু পিছু যাবার ইচ্ছে থাকলেও মুক্তা সামনে আর পা বাড়ালো না তার শাশুড়ির ভয়। কান্না করতে করতে আখি তার মায়ের রুমে ঢুকতেই তার মা সুরাবানু বিছানা থেকে নেমে উঠে দাঁড়িয়ে আখিকে জড়িয়ে ধরে জানতে চাইলো, কি হয়েছে মা, তুই এভাবে কান্না করছিস কেন? আম্মা, আমার সবকিছু শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? আম্মা, সুজন আমাকে মারধর করে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বললি? সুজনের এত বড় সাহস আমার মেয়েকে মারধর করে? আম্মা, শুধু মারধর করেনি, বাসা থেকে বেরও করে দিয়েছে। ওর মা বাবা কোনো প্রতিবাদ করেনি? না আম্মা, ওর মা বাবা কোনো প্রতিবাদ করেনি, উল্টো তোমাকে গালাগাল করেছে। কি বললি? আমাকে কেন গালাগাল করেছে? ওরা বলেছে তুমি খারাপ বলেই নাকি আমি খারাপ হয়েছি। এত বড় কথা, আমি খারাপ? এই কথা তারা বলেছে? হ্যাঁ আম্মা, আরো অনেক খারাপ খারাপ কিছু বলেছে যা মুখে বলতে পারছি না। তোর স্বামী কোনো প্রতিবাদ করেনি? সুজনও তোমাকে খারাপ বলেছে? সুরাবানু রাগে ফোঁস করতে করতে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে ডায়াল নাম্বার থেকে সুজনের নাম্বার বের করে সুজনকে কল দিল। সুজন কল রিসিভ করে বলল, আপনার মেয়ে আপনার বাসায় গিয়েছে? হ্যাঁ, আমার বাসায় এসেছে। কিন্তু তোমার এত বড় সাহস কিভাবে হলো? আমার মেয়েকে মারধর করলে? আপনার মেয়ে অন্যায় করেছে, আপনার মেয়েকে মারধর করেছি। আমি তো আর আপনার ছেলের মতো নয় যে সবকিছু দেখেও চুপচাপ সহ্য করব। তুমি আমাকে গালাগাল করেছো, আমার মেয়েকে মারধর করেছো, এখন আমার ছেলেকে নিয়ে কথা বলছো। তুমি এই মুহূর্তে আমার বাসায় আসবে। আমার আসতে হবে কেন? তুমি যদি না আসো তোমাদের বাসায় কিন্তু আমি যাব। আচ্ছা ঠিক আছে, আপনাকে আসতে হবে না, আমি আসছি বলেই কল কেটে দিল। সুজন আসছে, তারপর দেখ আমি কি করি। আম্মা, তুমি কি সুজনকে মারধর করবে? কাঁটা দিয়ে কাঁটা তুলবো। রবিন বিছানার উপরে বসে ল্যাপটপে কাজ করছিল। মুক্তা পাশে বসে রবিনকে বলল, ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগছে, তুমি একটু আম্মার রুমে যাও না, আমি কাজ করছি, আমাকে কাজ করতে দাও। আমি এখন আম্মার রুমে যেতে পারবো না। আখি কান্না করতে করতে বাসায় এসেছে, মরে যেতে চাইছে, তারপর তুমি আম্মার রুমে যাবে না? আমি আখিকে ভালো করেই চিনি, তুমি হয়তো ভালো করে চেনো না। ও ন্যাকামো করছে। দেখুন, ন্যাকামি কোনটা আর সত্যিকারের কান্না কোনটা সেটা আমি বুঝি। তুমি আম্মার রুমে যাও, আখির সাথে কথা বলো, কি হয়েছে ভালো করে জেনে একটা সমাধান করো। আচ্ছা, তুমি যে আমাকে বারবার বলছো আম্মার রুমে যাও, আম্মার রুমে যাও, তুমি কি কথা বলতে পারো না? আমি কি পারি না সেটা তুমি ভালো করেই জানো। তোমার আম্মা আমার সাথে কি ব্যবহারটাই করে, আমাকে যে তার দু চোখে দেখতে পারে না সেটা তোমাকে নতুন করে বলতে হবে কেন? আমি তো বলেছি তুমি আমার মন জয় করার চেষ্টা করো, এভারেস্ট পার্বত্য জয় করা সম্ভব হতে পারে, কিন্তু তোমার মায়ের কঠিন মনটা জয় করা সম্ভব নয়। বলে এই মুক্তা বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। রবিন আবার কাজে মনোযোগ দিল। ঘন্টাখানিক পর ড্রয়িং রুমে সুরাবানু উত্তেজিত হয়ে সুজনকে বলল, তোমার এত বড় সাহস থেকে আসে, আমার মেয়ের গায়ে তুমি হাত তোলো? আমার মেয়েকে আমি কত আদর যত্ন করে বড় করেছি, আমার মেয়ের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেইনি, আমার মেয়ে কোনোদিনও কষ্ট পেয়ে কাঁদেনি, আজ তোমার কারণে আমার মেয়ের চোখের পানি দেখেছি। সুজন মুচকি এসে বলল, বাহ, দারুণ কথা বললেন, আপনার মেয়ের গায়ে ফুলের টোকাটা লাগাতে দেননি, আপনার মেয়ে কোনোদিনও কান্নাই করেনি, আর আজ আমি আপনার সেই মেয়েকে মারধর করেছি। আমার আব্বা আম্মা আপনার মেয়েকে বাসা থেকে বের করে দিয়েছে, আপনার অভিযোগ এই তো? কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলো, তোমার আব্বা আম্মা আমার মেয়ের সাথে দুর্ব্যবহার করার সাহস পায় কোথায়? আপনি মুক্তা ভাবির সাথে দুর্ব্যবহার করার সাহস যেখান থেকে পেয়েছেন, আমার আব্বা আম্মাও সেখান থেকে হয়তো পেয়েছে। সুজনের মুখে এমন কথা শুনে সবাই চমকে উঠল। রবিন বলল, তুমি এসব কি বলছো সুজন? ভাইয়া আপনি চুপ করুন, আপনার মুখে কোনো কথা মানায় না। আপনি শুধু অফিসে যাবেন আর বাসায় এসে ভাত খেয়ে ল্যাপটপ নিয়ে পড়ে থাকবেন। এর বাহিরে আপনার স্ত্রীর উপরে যত অত্যাচার হোক না কেন আপনি চুপচাপ থাকবেন। তুমি আমাদের বিষয়ে নাক গলাতে আসো কেন? আম্মা, নাক আমি গলাতে চাইনি, কিন্তু গতকাল বিকেল বেলা আমি আপনাদের বাসায় এসেছিলাম, তখন আপনার ব্যবহার দেখে আপনাদের বিষয়ে নাক গলাতে হলো। কি বিষয় দেখেছো তুমি? কি বিষয় দেখেছি শুনবেন? আমি যখন আপনাদের বাসার দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম তখন দেখতে পেলাম মুক্তা ভাবির বাবা খাবার টেবিলে বসে হাত ধুয়ে কেবল প্লেটে হাতটা দেবে, এমন সময় আপনি এসে কি ধরনের ব্যবহারটা করেছিলেন মনে পড়ে? একটু মনে করে দেখুন। বাবা, দারুণ তো, মাছের বড় মাথাটা তোমার বাপের প্লেটে? বোমা, আমাদের ফ্রিজে তো গরু একটা মাথা আছে, খাসির একটা মাথা আছে, এগুলো তোমার বাবার প্লেটে দাও। তাকে দেখে তো মনে হয় সে অনেক দিনের উপোস। ভাবির বাবা এমন কথা শুনে সে ভেবেছিল আপনি হয়তো তার সাথে ইয়ার্কি করছেন, তাই হাসি মুখে বলল, বেআইন সাহেবা বসুন না, আপনিও একসাথে না হয় গরু আর খাসির মাথাটা দুজনেই খাবো। আপনি তখন রহস্যময় একটা হাসি দিয়ে বলেছিলেন, আপনি অনেক ক্ষুধার্ত, দেখেই মনে হচ্ছে মেয়ের বাড়িতে খেতে এসেছেন, তাই আপনি খেতে থাকুন, আমি আপনার জন্য রসগোল্লা দইয়ের ব্যবস্থা করছি, কারণ আপনি মেয়ে
মেয়েকে দেখতে আসার সময় তো একটা চকলেটও নিয়ে আসেননি। এবার ভাবির বাবা বুঝতে পারলেও আসলে ইয়ার্কি নয়, তাকে রীতিমতো অপমান করছে তার বেআইন। তাই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ভাবিকে বলল, মারে আমার মনে ছিল না, আমি বাসা থেকে আসবার সময় তোর মা আমাকে খাইয়ে দিয়েছে। বুড়ো হয়েছি তো তাই সবকিছু ভুলে যায়। আমার মাছের মাথা খেতে হবে না, কারণ আমি তো কাটাই বেঁচে খেতে পারি না। আমি তখন স্পষ্ট দেখেছিলাম ভাবির চোখের পানি ছলছল করছে, কিন্তু ভাবি আপনাকে ভয় পায় বলে কিছু বলতে পারেনি সেদিন। ভাবির বাবা বের হতে চাইলে ভাবি তার বাবার হাতটি ধরে বলল, বাবা গরিব হয়ে জন্ম নেওয়াটা অপরাধ নয়, গরিব মেয়ে বড় লোকের ঘরে বিয়ে দেওয়াটা অপরাধ। তুমি সেই অপরাধের অপরাধী। আজ থেকে আর এই বাসায় আসবে না। বলেই ভাবি দৌড়ে তার রুমের দিকে চলে গেল। আপনি তখন ভেঙচি কেটে বলেছিলেন, যাক ভাত খেয়ে তো পেট ভরতে পারেননি, মেয়ের কথা যদি পেট ভরে থাকে তাহলে আসতে পারেন। ভাবির বাবা ছলছল নয়নে আর কোনো কথা না বলে বাসা থেকে বের হতে যাবে। আমি তার আশা দেখে দরজার বাইরে চলে আসলাম। দরজার বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। ভাবির বাবা বের হয়ে আমাকে দেখে চমকে উঠলো। আমি বুঝতে পারলাম সে আমাকে দেখে লজ্জা পেয়েছে। আমি তার হাতটি ধরে বললাম, আপনার লজ্জা পাওয়ার কিছু নেই, আমি আপনার ছেলের বয়সী। আপনার সাথে যে নির্মম ঘটনা ঘটেছে তা আমি একটু আগেই দেখেছি, আপনি কষ্ট পাবেন না। তিনি হাউমাউ করে কান্না করতে করতে বলল, আসলে বাবা আমি অপরাধী, মারাত্মক অপরাধী। আমি ভেবেছিলাম আমার মেয়েটাকে বড় লোকের ঘরে সুখে থাকবে, কিন্তু আমি আগে থেকেই জানি আমার মেয়েটা এই বাড়িতে সুখে নেই। উঠতে বসতে ওর শাশুড়ি ওর সাথে খারাপ আচরণ করে, একটা সেকেন্ডও বসতে দেয় না, বিভিন্ন কাজের উসিলা দেখিয়ে কাজে ব্যস্ত রাখে। রাতে স্বামীর সাথে ঘুমাবে সেই সময়টুকুও দেয় না, রাতে তার হাত পা টিপায়। আগে যে কাজের মেয়েটা ছিল এই বাড়িতে সেই মেয়েটাকেও বিদায় করে দিয়েছে। আমি তার কান্না দেখে তার কথাগুলো শুনে নিস্তব্ধ হয়ে গেলাম। তাকে বললাম, আপনি আমার সাথে চলুন, আজ আমি আর আপনি একসাথেই খাবো। সে প্রথমে রাজি হলো না, তারপর আমি এক প্রকার জোর করে তাকে নিয়ে স্থান ত্যাগ করলাম। তারপর আমি বাসায় গিয়ে আপনার মেয়ের সাথে কথা বলি। আপনার মেয়ে আপনার এমন অমানবিক আচরণের কথা আমার কাছে খুলে বলে। তারপর আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে নাটক সাজিয়ে আপনার মেয়েকে আপনার বাসায় পাঠিয়েছি। আকি বলল, আম্মা তোমাদের জামাই যা বলেছে সব সত্য বলেছে। আম্মা আজ আমাকে আমার শ্বশুর বাড়ির বাসা থেকে বের করে দিয়েছে, তা শুনে তুমি উত্তেজিত হয়েছো, তীব্র নিন্দা জানাচ্ছ, কিন্তু তুমিও তো ভাবি শাশুড়ি, তুমি তোমার বউয়ের সাথে এমন করো কেন? আর তোমার মেয়ের কষ্ট দেখে তোমার কষ্ট হচ্ছে, ভাবির কষ্ট দেখে কি তার বাবার কষ্ট হয় না? আমার শ্বশুর বাড়ি গেলে তো আমি তোমাকে সবচেয়ে বড় বড় মাছের মাথা খাওয়াই, তখন আমার শ্বশুর শাশুড়ি তো কিছু বলে না, উল্টো আমাকে তোমার সেবা করার, তোমাকে ভালো ভালো খাবার খাওয়ানোর কথা বলে। তাহলে তুমি কেন ভাবির বাবার সাথে এমন আচরণ করেছো? সুরাবানু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রবিন মুক্তার হাত ধরে ড্রয়িং রুম থেকে তাদের বেডরুমের দিকে চলে গেল। সবাই কিছুটা অবাক হয়ে গেল। রবিন একটা কাপড়ের ব্যাগও মুক্তার হাতে ধরে বেডরুম থেকে বের হতেই আখি সুজন তার মা সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? রবিন বলল, এই ছাদের নিচে আর থাকতে চাচ্ছি না, মাথার উপর বিশাল এক আকাশ আছে, সেই আকাশটাকে ছাউনি বানিয়ে আমি আর আমার স্ত্রী সেই ছাদের নিচেই থাকবো, তবু ওই বিষাক্ত বাসায় থাকবো না। সুরাবানু রবিনের কাছে এসে কাঁদো কাঁদো গলায় রবিনের হাত ধরে বলল, বাবা মাকে ছেড়ে কোথায় যাবি? আমি বুড়ো মানুষ, আমার একটু ভুল হয়েছে, বৌমার সাথে খারাপ আচরণ করেছি, কথা দিচ্ছি আজকের পর থেকে আর কোনোদিনও বৌমার সাথে খারাপ আচরণ করব না। সুজন বলল, আজকের পর থেকে আপনি শুধু নামাজ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনার মেয়ে যেমন আমার বাবা মার কাছে ভালো আছে, সুখে আছে, আমি চাই মুক্তা ভাবিও আপনার কাছেই সুখে থাকুক, ভালো থাকুক। সুরাবানু মুক্তাকে জড়িয়ে ধরলো। সবার মুখে হাসি ফুটলো। সম্মানিত ভিউয়ার্স, আমরা নিজের বেলায় 16 আনা বুঝি, কিন্তু অন্যের বেলায় 1 আনাও বুঝতে চাই না। নিজের স্বার্থটাকে বড় করে দেখি, অন্যের স্বার্থটাকে পাত্তা দেই না। তাদের জন্য আমার এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং সম্পাদনায় রোমান।